গ্রামের একদম শেষ প্রান্তে একটি বড় পুকুর আছে। সেই পুকুরের জলে ৩ বান্ধবী সামিরা, নূর আর ফালাক মজা করে খেলা খেলছে। তারা সবাই হাসি ঠাট্টা করছে এবং খুব আনন্দে সময় কাটাচ্ছে। আরে আরে থাম থাম, অনেক হয়েছে গোসল, এখন বাড়ি চল, আমার খুব ঠান্ডা লাগছে। ফালাক পাড়ে ওঠার চেষ্টা করে। না না, তুই তো খুব তাড়াতাড়ি উঠে চলে যেতে চাইছিস। আজ তোকে যেতে দেব না। আমরা দুজন জলে খেলা শেষ না করা পর্যন্ত তোকেও এখানেই থাকতে হবে। নূরের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। মনে হল সে যেন কোনো অদ্ভুত শব্দ শুনেছে। সে ধীরে ধীরে একটু পেছনে সরে এসে একবার সামিরার দিকে তাকাল। কিন্তু সামিরা তখন ফালাকের দিকে পানি ছিটাতে ব্যস্ত ছিল, তাই নূরের অস্থিরতা সে বুঝতেই পারল না। হঠাৎ জলের নিচ থেকে অস্বাভাবিক একটি শব্দ ভেসে এলো। পরের মুহূর্তেই যেন কোনো অদৃশ্য শক্তি নূরকে টেনে জলের নিচে নিয়ে গেল। চারদিকে জোরে পানি ছিটকে উঠল। কি ব্যাপার, নূর কই? তারা দেখল নূরের মাথার চুলগুলো কিছুক্ষণ পানির উপর ভেসে আছে। তারপর মুহূর্তের মধ্যেই সেগুলো ধীরে ধীরে পানির নিচে তলিয়ে গেল। আরে, নূর কোথায় গেল? নূর, তুই কোথায় গেলি? নূর, তুই কোথায়? বাইরে আয়, দয়া করে বল, তুই কি মজা করছিস না তো? দেখ, আমি জানি তুই আমাদের সঙ্গে মজা করছিস। আর না, এবার থাম, এখনই বাইরে আয়। ভয়ে আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। নূর, কিছু বল, উত্তর দে। কিছুক্ষণ চারদিকে সম্পূর্ণ নীরবতা নেমে এলো। পুকুরের পানি একেবারে স্থির হয়ে রইল। সামিরা আর ফালাক যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। তাদের মুখে শুধু শোক আর আতঙ্কের ছাপ। সামিরা, সাহস রাখ। আমরা আর কতক্ষণ পানির মধ্যে দাঁড়িয়ে থাকব? এখন আমাদের পানি থেকে উঠে গিয়ে কারো সাহায্য চাইতে হবে। না না, আমি আমার সখীকে নিয়ে এখানে এসেছি, আর ওকে নিয়েই আমি এই জল থেকে বেরোব। যতক্ষণ না ও ফিরে আসে আমি যাব না। ফালাক ও সামিরা এখন পাড়ে এসে দাঁড়িয়েছে। সামিরা পুরোপুরি ভেঙে পড়েছে। আমার কথা মন দিয়ে শোন। ওই পুকুরের মধ্যেই হঠাৎ হারিয়ে গেছে। শেষ মুহূর্তে আমি ওর চুলগুলো পানির উপর ভেসে থাকতে দেখেছি। এখন আমাদের সামনে শুধু একটাই উপায় আছে, ওর সাহায্য নিতে হবে। কার সাহায্য? তুমি কার কথা বলছো? আমাদেরকে সেই অঘরীর সাহায্য নিতে হবে। অঘরী? তুমি এটা কি বলছো? আমরা কি সত্যিই ওই অঘরীর সাহায্য নেব? তোমার কাছে অন্য কোনো উপায় আছে? না, কিন্তু তাহলে চল, আর দেরি নয়, এখনই তার কাছে যাই। গ্রামের লোকজনের মধ্যে খবর ছড়িয়ে পড়ার আগেই আমাদের পৌঁছতে হবে। ফালাক সামিরাকে নিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে হঠাৎ সামিরার বাবা বলবন্ত সিং তাদের দেখে ফেললেন। আরে মা, তুই কোথায় যাচ্ছিস? কতক্ষণ ধরে তোকে খুঁজছি। বলতো, তুই বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলেছিলি? মনে আছে তো, নাকি আবার মনে করিয়ে দিতে হবে? মনে আছে বাবা, আপনি আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। কাল আমার বিয়ে, তাই বন্ধুদের সঙ্গে শেষ সন্ধেটা কাটাতে চাই। হ্যাঁ, ঠিক বলেছিস মা, শেষ সন্ধেটা তো কাটিয়েছ। এখন চল, বাড়ি যাই, বিয়ের সব তোড়জোড় শুরু হয়ে গেছে। তুই চাচার সাথে যা, নূরকে আমি খুঁজে আনছি। আমি তোকে একা যেতে দিতে পারবো না, আমিও যাব। কি বলছিস? কাল তোর বিয়ে? বাড়ির লোকদেরকে কি জবাব দিবি? এটা আমি দেখে নেব। তোমরা দুজন চুপি চুপি কি বলতেছ? চলো, এখনই চল। আর তুই ফালাক, তুইও এখন তোর বাড়ি চলে যা। তোর বাবা নিশ্চয়ই অনেক চিন্তিত হয়ে উঠছেন। বলবন্ত জোর করে সামিরাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। সামিরা অক্ষমভাবে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক গভীর চিন্তায় ডুবে গেল। সে ফিরে এলো সেই পুকুরের ধারে, যেখানে নূর হারিয়ে গিয়েছিল। এখন আমি একা কি করব? লাফ দিয়ে কি এই পুকুরে নামব? হয়তো আমি আমার বান্ধবীকে খুঁজে বের করতে পারব, না হয় লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দেব। ঠিক সেই সময় কে যেন পিছনে থেকে ফালাকের হাত ধরে টান দেয়। পুকুরে ঝাঁপ দিতে হলে আমরা একসাথে দেব। আরে, কি বলছিস? তোর বাবাকে তুই কি জবাব দিদি? সেটা আমি দেখে নেব। কাল সকাল হওয়ার আগে এই পুকুর থেকে উঠে আসব। এখন চোখ বন্ধ কর আর পানিতে ঝাঁপ দেয়। দুজনেই পানির নিচে ডুব দিল। তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারা চেঁচামেচি করছে না, কিন্তু ছটফট করছে। ওই অঘরী মিথ্যা বলেছিল। এটা কোনো কুণ্ড বা পুকুর নয়, এখানে শুধু পানি আছে। আমরা এখন মরতে যাচ্ছি। এখানে না আসলে ভালো হতো, এখন তোর শেষ ইচ্ছেটা পূরণ হবে না। তারা জলের সঙ্গে লড়াই করতে করতে নিচের দিকে যেতে থাকে। তাদের শরীর অবশ হয়ে আসছে। ঠিক তখনই
হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। আলোর মাঝ থেকে ধীরে ধীরে একটি বিশাল অট্টালিকা ভেসে উঠল। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, যেন কোনো রাজপ্রাসাদ। এই কি জলের নিচে আরেক দুনিয়া? এটা কিভাবে সম্ভব? তাহলে নিশ্চয়ই নূর বেঁচে আছে, সে এই ঘরেই আছে। চল দ্রুত ভেতরে যাই। দুজনেই দ্রুত সেই প্রাসাদের দিকে এগিয়ে যায়। প্রাসাদের ভেতরে ঢুকতেই সামনে আসে এক রহস্যময় ব্যক্তি, তার মুখে কালো কাপড় দিয়ে ঢাকা। ও, তোমরা নূরকে খুঁজতে এসেছ, তাই না? তোমরা পৃথিবী থেকে এসেছ। কিন্তু আপনি কিভাবে জানলেন? আর আপনি আসলে কে? আপনি কি জানেন আমাদের বান্ধবী কোথায় আছে? সে কি এই দুনিয়ায় আছে? তাহলে আমার সাথে চলো। সামিরা ও ফালাক সেই লোকটির পিছন পিছন যেতে থাকে। কিছুক্ষণ পর সেই লোকটি তাদেরকে একটি কক্ষে নিয়ে আসে। তারা দুজন ঢুকতেই পেছন থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। ঘরটি এতটাই অন্ধকার যে হাতের আঙুলও দেখা যায় না। কে তুমি? আমাদের এখান থেকে বের করে দাও। তুমি আমাদের কাছ থেকে কি চাও? আমাদের সখীকে কোথায় রেখেছ বলো, আর তোমার উদ্দেশ্যটা কি? বাঁচাও, কেউ আছেন? বের করুন আমাদেরকে এখান থেকে। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সেই লোকটি চলে যায়, শুধু নীরবতা আর অন্ধকার। আমার মাথা ঘুরছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সামিরা, তুমি কোথায়? ফালাক, সাহস রাখ, আমাদের উদ্দেশ্য ভালো। ওরা আমাদের ভেঙে দিতে চায়, কিন্তু আমরা ভাঙব না। দেখিস, অন্ধকারের পরেই আলো আসে। আমার নিঃশ্বাস কমে আসছে, আমি পারছি না। সামিরা। এমন সময় সে লোকটি দরজা খোলা দেয়। বাইরে বেরিয়ে আসো, মালকিন তোমাদের ডাকছে। মালকিন? কে এই মালকিন? চল ফালাক, আমাদের যেতেই হবে। দুজনেই কোনোমতে বাইরে বেরিয়ে আসে। সামিরা আর ফালাক চোখ কোচলাতে লাগল। ধীরে ধীরে চোখ খুলে তারা যা দেখল তা বিশ্বাসই করতে পারল না। সামনে একটি বিশাল সিংহাসনে নূর বসে আছে। ফালাক, দেখ, আমাদের সখীকে পেয়ে গেছি। এদিকে আমরা ক্ষুধা আর অন্ধকারে কষ্টে আছি, আর তুই এখানে আরামে বসে আছিস। আরে তুই কেমন বান্ধবী? আমাদেরকে একবারও দেখতে এলি না? আমার ঘর পছন্দ হলো না? তোর ঘর? এর মানেটা কি? হ্যাঁ, এটাই আমার ঘর। আমি গত ২০ বছর ধরে এখানেই থাকছি। ২০ বছর? তোর তো সবে ২০ বছর হয়েছে। এইসব কি বলছিস? মজা করছিস নাকি? চল, এখন বাড়ি যাই। সবাই আমাদের জন্য দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আর তুই তো জানিস, আজ সামিরার বিয়ে। যদি দেরি হয়, বরযাত্রীরা ফিরে যাবে। তখন আর কখনো তার বিয়ে হবে না। তুই তো গ্রামের মানুষকে চিনিস। নূর ফালাকের কথায় কোনোভাবে প্রভাবিত হয়নি, বরং তার ঠোঁটে একটি কুটিল হাসি ফুটে উঠল। নূর, কি ব্যাপার? আমাদের কথায় কোনো সাড়া দিচ্ছিস না কেন? সামিরা ফালাককে সেখানে রেখে নিজেই নূরের কাছে গিয়ে দাঁড়ায়। নূর, অনেক মজা হয়েছে। এবার গ্রামে চল। আমার ভয় লাগছে। আমরা বাকিদের কি জবাব দিব? তোমরা দুজন পাগল, যারা আমার পেছনে এই পর্যন্ত চলে এসেছ। ওরে মূর্খেরা, এতটুকু বুঝতে পারলে না? এটা আমার ফাঁদ ছিল তোমাদেরকে এখানে আনার জন্য। আর দেখো, এখন তোমরা আমার জালে আটকা পড়েছ। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এত মূর্খের মতো ব্যবহার করছো কেন? কি বলতে চাও পরিষ্কার করে বলো। কারণ গতকাল থেকে ক্ষুধা, অন্ধকার আর এই নীরব জায়গাটা আমার মনকে শ্মশানের মতো করে দিয়েছে। এক রাত এখানে কাটানোর পর বুঝতে পেরেছি এখানে কোনো বড় রহস্য আছে। শুরুটা তুই কর। তুমি কি সত্যি জানতে চাও? তাহলে শোনো, আমি তোমাদের বন্ধু ছিলাম না। তোমরা এখানে আসতে পারো সেটা দেখার জন্যই আমি বন্ধু হতে অভিনয় করেছিলাম, যাতে ঠিক সময়ে তোমাদের এখানে আটকে ফেলতে পারি। এগুলো তুই কি বলছিস? বোকামিরও একটি সীমা থাকে। ২ বছর ধরে আমি তোমাদের বন্ধু হয়েছিলাম। আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি আমার পরিবার কোথায়, আর আমি তোমাদের বাড়িতে কেন যাই না। আমার ধারণা গ্রামের বন্ধুরা তো একে অপরের বাড়িতে আসে যায়, তাই না? কারণ তুই বলেছিলে বন্ধুত্ব শুধু ঘরের বাইরে, ঘরের ভিতরে নয়। এখন বুঝতে পারছি তুই এসব কেন বলেছিলে। এখন আমি সত্যিই জানতে চাই। বল, তোর রহস্য কি? সত্যিই কি তুই আমাদের বন্ধু নস? সত্যি কি আমার ব্যাপারে জানতে চাস? তাহলে শোন, আজ থেকে ২০ বছর আগের কথা। মা, মা, আপনি কোথায়? দেখুন, বাইরে কে যেন আপনাকে ডাকছে। আরে বেটি, কে ডাকছে? ভেতরে ডেকে আন। ওই আমাদের প্রতিবেশী চাচা, তাদের বাড়িতে কাল বিয়ে।
যেটার জন্য আপনি আমাকে লাল চুন্নি আর হলুদ লেহেঙ্গা তৈরি করে দিয়েছিলেন সেই লোকগুলো এসেছে। আরে তাই নাকি? তাহলে নিশ্চয়ই বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছে। দাঁড়া, আমি দেখছি। সাবিত্রী দরজার দিকে এগিয়ে যায়। দরজার পাশে দাঁড়িয়ে আছে মোহনদাস। বঞ্জি, আপনার সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি। আপনি তো জানেন পরশু আমার ছেলের বিয়ে ছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। কি বলছেন? মেয়েটি মারা গেছে মোহনদাস? দেখুন বোন, অসুখ বিসুখ, জীবন মৃত্যু সবই ওপরওয়ালার হাতে। এখন গ্রামের লোকজন বলছে সেই বিয়েতে নাকি সুখ লেখা ছিল না, তাই মেয়েটির মৃত্যু হয়েছে। তাদের মতে ভুল জায়গায় বিয়ে হয়ে সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে মরে যাওয়াই নাকি ভালো। কি আপনি সত্যি বলছেন? আমরা অনেক বাড়িতে ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু কেউই বিয়েতে রাজি হচ্ছে না। এই গ্রামে আমরা সবচেয়ে বড়লোক না হলেও ভালো ও সম্মানিত মানুষের মধ্যেই আমাদের গণ্য করা হয়। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনারা তো অনেক জমি জমার মালিক, তাহলে কেউ মেয়ে দিতে রাজি হচ্ছে না কেন? জানি না বোন, তাই তো আপনার কাছেই এসেছি। আপনি কি নূরের বিয়ে আমার ছেলের শ্যামের সঙ্গে দেবেন? আমি আপনাকে ভালো করেই চিনি। আপনি পুরনো কথা মনে ধরে রাখেন না। আপনার ওপর কোনো চাপ বা জোর নেই, আপনি চাইলে নাও বলতে পারেন। তবে আমার ইচ্ছা, যেই সময়ে আগে বিয়েটা ঠিক ছিল সেই সময়েই আমার ছেলের বিয়ে হোক। আগের পাত্রীর মৃত্যুর ধাক্কায় আমার ছেলে খুব ভেঙে পড়েছে। এই বিয়ে হলে হয়তো ওর জন্য সেই শোক কাটিয়ে ওঠা একটু সহজ হবে। এতে ভাবার কিছু নেই। আমি এই বিয়েতে রাজি আছি। আমার নূর লাখে একজন হলেও শ্যামও খুব সুন্দর ও ভালো ছেলে, তাই আমরা এই বিয়ের প্রস্তাবে রাজি। গ্রামের মন্দিরে নূর আর শ্যামের বিয়ে হচ্ছে। এভাবেই দেখতে দেখতে 4 বছর কেটে গেল। এখন নূর পুরোপুরি শ্যামের সংসারে মিশে গেছে। সে নিজের ঘর সংসার নিয়ে খুব সুখে আছে। শ্যামের বাড়ির বারান্দা। নূর একটি চৌকিতে বসে চিন্তিত মুখে রাস্তার দিকে তাকিয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ পাশের শ্যামের বন্ধু বলবন্ত সেখানে আসে। আরে ভাবি, আপনি কি নিজের বাড়ির পথ ভুলে গেছেন নাকি? আপনার বাড়ি তো ঠিক উল্টো দিকেই, অথচ আপনাকে কখনো সেদিকে যেতে দেখি না। আপনি কি বলেন ভাইয়া? শ্যামজি তো দেরি করে বাড়ি ফেরেন। সকালে বেরিয়ে যান, তারপর সারাদিন ঘরে আর কেউ থাকে না। এত বড় বাড়ি, আমি যদি ভেতরে চলে যাই তাহলে এই বিশাল বাড়িতে একা কে থাকবে বলুন? ও তাই নাকি? তাহলে তো বলতে হয় আপনার ভাগ্য সত্যিই বদলে গেছে ভাবি। এখন আপনি এত বড় বাড়ির বউ, আর আগে তো ওই পুরনো বাড়িতে 6 মাসের খাবার 12 মাস ধরে চালিয়ে নিতে হতো, তাই না? নূরের মুখ শুকিয়ে যায়। বলবন্তের কথাগুলো তার ভালো লাগে না, তবুও সে চুপ করে থাকে। আচ্ছা ভাবি, তাহলে আমি চলি। বলবন্তের বাড়ির একটি ঘর। বলবন্ত ভেতরে ঢোকে। তার ছোট ভাই সোহম সেখানে বসে আছে। নূর, নামের মতোই রূপ। ওর মুখে যেন সবসময় আলো ঝলমল করে। ওর সামনে আমাদের স্ত্রীকে দেখলে মনে হয় ঠিক যেন একজন কাজের মেয়ের মতো। দাদা, দেখো, যার যত ধন তার তত ভাগ্য। আমাদের যা সামর্থ্য আমরা তেমনই স্ত্রী পেয়েছি, কিন্তু তুমি এত জ্বলছ কেন? মাও তো নূরকে বউ করে আনার কথা বলতো। তোর সাথে ওর বিয়ে না হওয়ায় তোর এত আক্ষেপ কেন? ও এখন কারোর স্ত্রী, এতে তোর কি বা আসে যায়? আরে, তোর বিয়ে নিয়ে মা বলতো, কিন্তু বড় ছিলাম আমি, তাই নূরকে আনার স্বপ্ন আমি দেখতাম। কি যে বলি! বলবন্ত আফসোস করতে করতে বাইরে চলে যায়। গ্রামের পথের ধারে একটি গাছের নিচে বলবন্ত বসে আছে। সন্ধ্যা গভীর হয়েছে। এই ঘৃণার আগুন আমার মনে এত জ্বলছে কেন? যে মেয়েটাকে আমি চাইতাম, সেই মেয়েটি এখন আমার চোখের সামনে উল্টো বাড়িতে বউ হয়ে গেছে। যদিও দূরে থাকতো হয়তো ওর সুখে আমার দুঃখ হতো না, কিন্তু চোখের সামনে নিজের প্রেমকে অন্য কারোর কাছে, অন্য কারোর হাতে দেখে মনটা খুবই খারাপ লাগছে। এমন সময় শ্যাম শান্তভাবে রাস্তা ধরে আসতে থাকে। এই হচ্ছে সুখ। যখন টাকাও ভালো, স্ত্রীও ভালো, তখন পুরুষের মুখে এমন প্রশান্তি ফুটে ওঠে। শালা, এই শান্তি আমার কপালে কখনো জুড়বে না। বাড়ি গেলে বউটার মুখ তো এমনিই বাজে, আর আমাকে দেখলেই ও বিকৃত করে ফেলে। মানুষ নিজের দুঃখ সইতে পারে, কিন্তু শালা এই শ্যামের সুখ আমার সহ্য হয় না। বলবন্ত পিছন থেকে শ্যামের মাথায় ইট দিয়ে আঘাত করে। শ্যাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। বলবন্তের রাগ এত চরমে পৌঁছেছিল যে সে কি করছে সে নিজেও জানে না।
আজ অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে শ্যামজি তো ফিরে আসা উচিত ছিল। খুব চিন্তা হচ্ছে। ও রাস্তায় কখনো থামে না। একবার গ্রামের বাইরে গিয়ে দেখে আসি। যতক্ষণও ফিরবে না ততক্ষণ আমার মন শান্ত হবে না। নূর দ্রুত পায়ে বাইরে বেরিয়ে পড়ে। শ্যামের মৃতদেহ মাটিতে পড়ে আছে। বলবন্ত কি করবে ঠিক বুঝতে পারছে না। বলবন্ত পালানোর আগেই নূর সেখানে এসে পৌঁছায় এবং সব কিছু নিজের চোখে দেখে ফেলে। বলবন্ত, শেষ পর্যন্ত তুমি আমার স্বামীকে মেরে ফেললে। হায় ভগবান, নূর তো সবকিছু দেখে ফেলেছে। এখন কি করব? কোথায় যাব? আজ তো তুমি তাড়াতাড়ি ফিরবে বলে গিয়েছিলে। আমি তোমার জন্য কত আদর করে খাবার তৈরি করে রেখেছিলাম। আমি ছাড়া এই পৃথিবীতে তোমার আর কে আছে বলো? আমাকে এভাবে একা রেখে কোথায় চলে গেলে? ওঠো, আমার হাত ধরো শ্যামজি। অন্ধকার পথ। শ্যামের মৃতদেহ পড়ে আছে। নূর তার পাশে বসে কাঁদছে। বলবন্ত পালানোর চেষ্টা করছে। বলবন্ত সিদ্ধান্ত নিয়ে সোহমের বাড়ির দিকে ছুটতে শুরু করে। সোহম, আরে সোহম, দরজা খোল। আরে, কে এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে? আরে দরজা খোল, আওয়াজ করিস না, জলদি খোল। কি হয়েছে দাদা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি শ্যামকে মেরে ফেলেছি। কি কি বলছেন? শ্যামকে? কিন্তু কেন দাদা, আপনি এটা কেন করলেন? আমার কাছে সময় নেই সোহম, দ্রুত চল, ভোর হয়ে যাওয়ার আগে, আর লোকজন জেগে উঠবে। কিন্তু আমি কোথায় যাব দাদা? আর এখন কি হবে? নূর আমাকে দেখে ফেলেছে। ও নিজের চোখে তার স্বামীকে হত্যা করতে দেখেছে। এখন সে নিশ্চয়ই রাজার কাছে গিয়ে বিচার চাইবে। আমাকে তো শাস্তি পেতেই হবে। তাহলে আমরা গিয়ে করবটা কি? নূরের জ্ঞান ফিরে আসার আগেই আমাদের ওকে রাস্তা থেকে সরাতে হবে। কি বলছেন দাদা? একটা খুনের পর আবার আরেকটা খুন? এটা কি এত সহজ নাকি, পাঠা ছাগল জবাই করার মতো? আপনি কি সত্যি এটা করবেন? আমি কিন্তু কাউকে হত্যা করতে পারবো না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাহলে কি তুই কি নিজের ভাইকে মরতে দেখবি? রক্তের সম্পর্ক কি এখন আর কোনো মূল্য রাখে না? কি সব বলছিস তুই? ঠিক আছে দাদা, চলুন। আপনাকে বাঁচাতে হলে আমি যে কোনো কিছু করতে রাজি আছি। চলুন। দুজনে দ্রুত বেরিয়ে পড়ে। শ্যামের মৃতদেহ পড়ে আছে। নূর এখনও সেখানে বসে আছে, কিন্তু তার চিৎকার থেমে গেছে। সে যেন শোকেই পাথর হয়ে গেছে। বলবন্ত ও সোহম সেখানে এসে উপস্থিত হয়। বলবন্ত ও সোহম এগিয়ে আসে। নূর তাদের দেখে ফিরে তাকায়। বলবন্ত, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তোকে আমি জ্যান্ত ছাড়ব না। আমার শ্যামের কি অপরাধ ছিল বল? কি দোষ করেছিল ও? তুই ওকে কেন মারলি? ওর কোনো দোষ ছিল না নূর, শুধু আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি। তুই তো আমাকে চেনিস, রাগ উঠলে আমি নিজেকে সামলাতে পারি না। আজও হঠাৎ খুব রেগে গিয়েছিলাম। সত্যি বলছি, আমি তোর স্বামীকে মারতে চাইনি, কিন্তু রাগের সময় নিজের ওপর আমার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। রাজার কাছে যাব। রাজার কাছে গিয়ে আমার স্বামীর জন্য বিচার চাইব। তোকে অবশ্যই এর জন্য শাস্তি পেতে হবে। দেখো নূর, তুমি সেখানে যেতে পারবে না, কারণ বলবন্ত আর কোনো কথা না বলে ভীষণ রাগে নূরের মাথায় ইট দিয়ে মারতে শুরু করল। নূর তার স্বামীর লাশের পাশে দাঁড়িয়েই যেন ভেতর থেকে আগেই মরে গিয়েছিল। বলবন্তের আঘাত শুধু তার দেহটাকে সম্পূর্ণ নিস্তেজ করে দিল। বলবন্ত সোহম মিলে প্রথমে নূরের, তারপর শ্যামের মৃতদেহ টেনে নিয়ে যেতে থাকে। এরপর দুজনকে পুকুরে ফেলে দেয়। দাদা, সে কি সত্যিই মারা গেছে? তুমি কি নিশ্চিত? তার স্বামী তো মাত্র কয়েকটা ইটের আঘাতেই মারা গেল। হ্যাঁ রে, ওর মাথায়ও তো কয়েকটা ইট পড়েছে। ওর বাঁচার কোনো উপায় নেই। সে তো মেয়ে মাত্র। আর তুই এত ভয় পাচ্ছিস কেন? একটা কাজ করি, ওর স্বামীর লাশটাও এই পুকুরে ফেলে দিই। দুটো একই জায়গায় পড়ে থাকলে পরে খুঁজতে এলে সুবিধা হবে। নূরের দেহটি গড়াতে গড়াতে গিয়ে থামল একটি ভয়ঙ্কর পুরনো কেল্লার দরজার সামনে। ঠিক তখনই সেখানে হঠাৎ এক রহস্যময়ী বৃদ্ধা এসে উপস্থিত হয়। যে করে হোক এই মেয়েটিকে বাঁচাতেই হবে। কেল্লার ভেতরের একটি ঘর। নূরকে বিছানায় শুইয়ে বৃদ্ধা তার জখমের চিকিৎসা করছে। মেয়েটির অবস্থা খুবই শোচনীয়। এখন আমাকে আমার শক্তি ব্যবহার করতেই হবে। যে মানুষ অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় তার আত্মা শান্তি পায় না। আর এই মেয়েটি এখানে এসেছে নিশ্চয়ই কোনো না কোনো কারণে। এই পুকুরে অনেক মানুষ মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই কেল্লায় আসেনি।
এটা নিশ্চয়ই নিয়তির খেলা। বৃদ্ধা চোখ বন্ধ করে কিছু জপ করতে শুরু করলেন। ধীরে ধীরে নূর চোখ খুলল। আমি কোথায় আছি? আপনি কে? আমি কি এখনো বেঁচে আছি, নাকি এটা মৃত্যুর পরের কোনো জগৎ? তোমার পুরনো জীবন থেকে মাত্র কয়েকটা মুহূর্ত বাকি ছিল। আমি আমার জাদুবিদ্যার শক্তিতে তোমাকে বেঁধে ফেলেছি এই পৃথিবীর সঙ্গে। এখন থেকে তুমি বেঁচে থাকবে। তুমি যতদিন চাইবে তোমার এই জীবন চলবে। তোমার জীবনের সময় আজ থেকে থমকে গেছে। তোমাকে আর কোনো দিন গরম লাগবে না, শীত লাগবে না, আর তোমার বয়সও একদিনের জন্যেও বাড়বে না। যতক্ষণ না চাইব, এর মানেটা কি? আজ থেকে তোমার বয়স ২০ বছরেই থেমে থাকবে। তুমি চিরকাল ২০ বছরের তরুণী হয়েই থাকবে। কিন্তু এর বিনিময়ে তোমাকে তোমার আগের জীবন ছেড়ে আমার এই অন্ধকার জগতে থাকতে হবে। এই জগৎ তোমার পরিচিত পৃথিবীর মতো নয়। এখানে আলো নেই, সৌন্দর্য নেই, আছে শুধু ঘৃণা, বিদ্বেষ আর অসীম শক্তি। আর এই শক্তির মাধ্যমে তুমি যা চাইবে তা অর্জন করতে পারবে। এখন আমি ওই পৃথিবীর আলোয় ফিরে গিয়ে কি করব? আমার জীবনের সব আলো তো আমার স্বামীর সঙ্গেই চিরদিনের জন্য নিভে গেছে। এখন আমার একটাই লক্ষ্য, ওই নরপিশাচ বলবন্তের সর্বনাশ করা। তাকে আমি শেষ করবই। বেশ, তাহলে এখন থেকে তুমি এই অন্ধকার জগতের মালকিন। আমি ইচ্ছে করেই পৃথিবীতে ফিরে গিয়ে তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তোমরাই তোমাদের বাবাকে সেই কষ্ট দাও, যে কষ্ট সে আমাকে দিয়েছিল। সন্তানের দুঃখই বাবা মায়ের সবচেয়ে বড় যন্ত্রণা। আমি তোমাদের এখানে নিয়ে এসেছি যাতে তোমরাও বুঝতে পারো গত ২০ বছর ধরে আমি কতটা কষ্টে বেঁচে আছি। নূর সিংহাসনে বসে আছে, তার সামনে সামিরা ও ফালাক দাঁড়িয়ে। নূরের চোখে অতীতের যন্ত্রণা। পিতাজি, মানে আমার বাবা? উনি এসব করেছেন? তুমি কি সত্যি ২০ বছর এই অন্ধকারে একা ছিলে? আমরা তো মাত্র এক রাতেই এমন কষ্টে পড়েছি। তোমার কি অবস্থা হয়েছে তা ভাবতেও পারছি না। নূর, আমি সত্যিই লজ্জিত। আমার বাবা, সোহম চাচা, আমি তোমার সামনে কি বলবো বুঝতে পারছি না। তুমি যদি চাও এক্ষুনি আমাদের শাস্তি দিতে পারো। কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। এসব কথা বাবাকে জানিয়ে কি সত্যিই কোনো লাভ হবে? তার কি আদৌ কোনো অনুশোচনা আছে? বলবন্ত ও সোহম পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে, এবং তার পাশে আছে অঘরী। আমার মেয়েটা কোথায়? তোমাদের দুজনের মেয়েই আমার কাছে এসেছিল। তারা এই দুনিয়ায় যেতে চেয়েছিল। আমি নিষেধ করেছিলাম, কিন্তু তারা শোনেনি। আমার দরজার সামনে মেয়ের বরযাত্রীরা দাঁড়িয়ে আছে। আজ তার বিয়ে, আর সে কিনা এই পানির নিচে চলে গেল, ঠিক সেই জায়গায় যেখানে আমি ২০ বছর আগে সেই কাজটা করেছিলাম। এখন আমি কি করব? আমার স্ত্রীকে, মেয়ের শ্বশুরবাড়ির লোকদের কি জবাব দেব? আমি তাদের কি বলবো? দাদা, যদি কোনো ভুল হয়ে থাকে তবে সেটাকে ঠিক করার চেষ্টা তো করতেই হবে। কি করে শুধরাবো? নূর তো মরে গেছে। সে বেঁচে থাকলে অন্তত তার কাছে মাফ চাইতে পারতাম। নূর বেঁচে আছে, আর সেই তোমার মেয়েদের নিজের জগতে নিয়ে গেছে। এখন সে তোমার মেয়ের কাছ থেকে তোমার বদলা নেবে। সে বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? অঘরী বলবন্তকে সব ঘটনা খুলে বলে। তাহলে এখন আমার মেয়েকে বাঁচাতে আমাকে সেই কুণ্ডলোকে যেতে হবে। আমি আমার মেয়েকে হারাতে পারবো না। নূরের কাছে মাফ চাইব। সে খুব ভালো মেয়ে, তার হৃদয় বড়, সে আমাকে মাফ করে দেবে। আমিও আপনার সঙ্গে যাব দাদা, আমার মেয়েও সেখানে আছে। দুজনে একসঙ্গে পুকুরে ঝাঁপ দেয়। বলবন্ত নূরের পায়ে পড়ে যায়। আমাদের ক্ষমা করে দাও, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গিয়েছিল, আমরা ইচ্ছে করে এমনটা করিনি। নূর বলবন্তকে নিজের পায়ের কাছে নত হয়ে থাকতে দেখে তার চোখের সামনে ভেসে ওঠে ২০ বছরের প্রতিটি যন্ত্রণার দিন। সে গভীর চিন্তায় ডুবে যায়। আরে, তুই কি ভেবেছিলি? ওই দিন তুই মরবি না, তারপর আমার মেয়েদের এখানে নিয়ে আসবি, আর আমি তোর কাছে ভিক্ষা চাইব? না রে, আমি জানতাম তুই কতটা নীচ মানুষ। তুই যা করেছিস তার জন্য কি কোনো অনুশোচনা নেই, বরং খুশি হয়েছিস? বলবন্ত নূরের মুখ চেপে ধরার চেষ্টা করে। সামিরা দৌড়ে সেই লোকটির কাছ থেকে তলোয়ার কেড়ে নেয়। সামিরা সেই তলোয়ার দিয়ে নিজের বাবার গলা কেটে দেয়। বলবন্ত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আমি হয়তো মেয়ে হিসেবে আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি।
কিন্তু একজন মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। নূর, তোমার সঙ্গে যা হয়েছে তা আমি ফিরিয়ে দিতে পারব না, কিন্তু আজ থেকে সারা জীবন আমি এই অন্ধকারে থেকে নিজেকে শাস্তি দেব, এই ভেবে যে যেমন কাজ করবে তার ফল এই জন্মেই সন্তানের মাধ্যমে ভোগ করতে হয়। ২০ বছরে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। এই কয়েকদিনে তোমরা আমাকে সখীর মতো ভালোবাসা দেখিয়েছ। সেই ভালোবাসা আমি সঙ্গে নিয়ে যেতে চাই, আর এখান থেকে মুক্তি পেতে চাই। নূর সেই মন্ত্র পড়তে শুরু করে যা বৃদ্ধা পড়েছিল। নূর মাটিতে লুটিয়ে পড়ে। সোহম, ফালাক ও সামিরা পুকুরের পাড়ে এসে হাজির হয়। ভোরের আলো ফুটছে। আরে, আমরা এখানে পুনরায় কিভাবে এলাম? সেই বৃদ্ধা নূরকে ওই দুনিয়া দিয়েছিলেন। নূর নিজের জন্য মৃত্যু বেছে নিয়েছে, তাই ওই দুনিয়া শেষ হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে এলাম। বেটিরা, আমাকে মাফ করে দিও। আমি দাদার কথায় সেদিন গিয়ে ভুল করেছিলাম। ফালাক আর সামিরা সোহমের দিকে তাকায় না। তাদের চোখ শুধু সেই পুকুরের দিকে, যেখানে নূরের দুনিয়া হারিয়ে গিয়েছে।